আমার নাম রূপা। আমার বয়স ২২ বছর। গায়ের রং ফর্সা, শরীরের গঠন ছিল খুব সুন্দর। যে কেউ দেখলে আমাকে এক রাত কাছে পাবার মনোভাবনা জাগবে তার মনে। কিন্তু আমার এই শরীর উপভোগ করার সুযোগ হয় এক প্রবাসীর। আমার যখন ১৮ বছর তখন আমার বিয়ে হয় প্রবাসী জামাইয়ের সাথে। আমার জামাইয়ের বয়স ছিল ২৮ বছর। আমাকে বিয়ে করার প্রায় ৬ মাসের মাথায় সে আবার বিদেশ চলে যান। তখন প্রতি রাতে আমি যৌবন জ্বালায় খটপট করতাম। রাতে ঘুম আসত না আমার। খুব মিস করতাম বিয়ের পরে জামাইয়ের কাছ থেকে যে আদর আর সুখ পেয়েছিলাম সেই সুখ পাওয়ার। আমার এই রসে ভরা যৌবনের জ্বালা এখন প্রতিদিন মিটিয়ে দেয় আমাদের পাশের বাসার এক ভাড়াটিয়া ছেলে। আজকে আমি আপনাদের মধ্যে সেই গল্পটাই শেয়ার করব। আমার বয়স যখন ১৮ হয় তখন আমি দেখতে বেশ রূপবতী ছিলাম। রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কেউ আমার দিকে তাকিয়ে থাকত। আমি বেশ বুঝতে পারতাম তারা যেন আমাকে তাদের চোখ দিয়ে গিলে খাবে। আর খাবেওই না কেন, আমার বুকের গঠন যেমন ছিল বেশ ঠিক তেমনই ছিল আমার পিছনের পাছা। আমি যখন হেঁটে যাইতাম রাস্তা দিয়ে তখন আমার পাছা যেন দুল খাইত। আমার শরীরের গঠনও ছিল বেশ আকর্ষণীয়। তখন প্রায়ই আমি রাতে যৌবনের সুখ পাওয়ার জন্য ছটপট করতাম। মাঝে মধ্যে তো আমি রাতে নিজের হাত দিয়েই সেই সুখ অনুভব করতাম। কিন্তু নিজের হাত দিয়ে যে সুখ পেতে তাতে আমার মনে হতো একজন পুরুষ যে সুখ দিতে পারবে সেই সুখ বুঝি পাচ্ছি না নিজের হাত দিয়ে করে। বেশি কিছুদিন পরেই সেই সুখ পাওয়ার সুযোগ আসলো আমার জীবনে। আমার আব্বা আম্মু আমার বিয়ে ঠিক করছেন। এই খবরটা শুনে আমার মনে তো সুখের বাতাস বয়ে চলছিল। মনে সেই সুখ পাওয়ার জন্য ছটপট করছিল। তখন আমি রাতে ভাবতাম আর মাত্র কিছুদিন পরেই আমাকে আর একা ছটপট করা রাত কাটারে হবে না। তখন আমার রাত কাটবে স্বামীর আদর ভালোবাসা দিয়ে। রাত কাটিয়ে দিব দুইজন মিলে যৌবনের সুখময় খেলা খেলে। এই ভাবনা নিয়েই প্রতিদিন রাত কাটাতাম। তখন অনুভব করতাম আমার নিচের তলা দিয়ে যেন পানির বন্যা বয়ে চলত। কিছুদিন পরে আমার বিয়ে হয়ে গেল। আমার আব্বা আম্মু যার সাথে বিয়ে ঠিক করছিল তার সাথেই। ওনার নাম ছিল নীল। তিনি ছিলেন একজন কাতার প্রবাসী। আজকে আমাদের বাসর ঘর। আমি ওনার জন্য বসে আছি আর মনে মনে ভাবছি আজকে আমার অপেক্ষার অবসান ঘটল। আজকে আমি সেই সুখের সাগর হারিয়ে যাব আমার স্বামীর ভালোবাসায়। আমি ভাবতে ভাবতে বাসর ঘরে উনি এসে ঢুকলেন। ঢুকেই যখন আমার দিকে তাকালেন তখন যেন সে চোখ পেরাতেই পারছিল না। বেশ কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। আমার পরনে ছিল পাতলা বেনারসি শাড়ি। শাড়ির ভেতর দিয়ে আমার বুকের গঠন বেশ বোঝা যাচ্ছিল। আমার পায়ে আলতা, হাতে মেহেদি, চোখে কাজর, নাকে নাকফুল আর মুখে ছিল তীব্র নেশা। আমার এই রূপ আর চোখের নেশা যেন তাকে এক মুহূর্তে পাগল করে দিয়েছিল। সে আস্তে করে আমার কাছে এসে বসে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর আমাকে বলতে লাগল, তোমাকে এই অপরূপ সাজে দেখে মনে হচ্ছে আসমানের পরী আজকে আমার সামনে এসে বসে আছে। তার এই প্রশংসা আমাকে আর পাগল বানিয়ে দিল। সে আমার মুখে হাত দিয়ে ধরে আমার কপালে একটা চুমু কাটল। তার এই ছোঁয়াতে আমার সারা শরীর শিহরিত হতে লাগছিল। বুকের ভিতরে কেমন জানি একটা তুফান বয়ে চলছিল। তারপর সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে শুরু করল। তার এই আদর পেয়ে আমিও কেমন জানি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তার তালে তালে তাল মিলাতে থাকলাম। অনেকক্ষণ সে আমার সারা শরীরের ইচ্ছে মতো আদর করল আর আমি বিছানের চাদর ধরে ছটপট করছিলাম। আদর করার পরে সে আমার শাড়ির আঁচল ধরে আস্তে আস্তে খুলতে লাগল। আমি কিছুই বললাম না। আমার খুব ভালোই লাগছিল। অন্যরকম এক সুখ পাচ্ছিলাম। মনে হচ্ছিল এই সুখ আর কখনো পাইনি। সে এক পর্যায়ে এসে আমার শাড়িটা খুলে বিছানায় এক পাশে রাখল। ঘরের হালকা আলোতে আমার বেখের যোগল জোড়া বেশ দেখা যাচ্ছিল। নাভির গর্তটা যেন পুকুরের মতো হয়েছিল। সে এসব দেখে তো আর পাগল হয়ে যায় এবং আমার উপরে সে ঝাঁপিয়ে পড়ে। আস্তে আস্তে আমার সবকিছু খুলে ফেলে আর আমার ফর্সা শরীরটা যেন জল জল করছিল। আর সবখানে সে হাত বুলিয়ে দিব, কিস করল, আদর দিল। আমি অনুভব করলাম আমার নদীতে বন্যার জোয়ার চলে এসেছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি এক নিমিষে বিছানা থেকে উঠে তার ওইটা বের করতে আমি অবাক হয়ে গেলাম। ওইটা ছিল বেশ বড় আর খুব শক্ত। আমি তার ওইটাতে আদর করতে লাগলাম আমার আপন মনের সুখে। অনেকক্ষণ আদর করার পরে আমি তাকে বললাম, আর পারছি না গো, চলো আমরা এবার খেলা শুরু করি। এই বলে আমি মাঠে শুয়ে আমার ওইটা সেট করে রাখলাম যেন একের পর এক শট দিতে গোল করতে কোনো অসুবিধা না হয়। সে একের পর এক শট দিতে পাগল আর আমি সুখের সাগরে ভাসছিলাম। নদী দিয়ে বয়ে চলছিল অনেক দিন জমে থাকা আমার নদীর পানি। এই রাতে আমার স্বামী আমার সাথে ৫ রাউন্ড খেলে আমার নদীর সব পানি বের করে দেয়। এইভাবে আমরা দুইজন প্রতি রাতে খেলা করে দিন কাটাতে লাগলাম। এইভাবে দেখতে দেখতে ৬ মাস চলে যায়। ৬ মাস পরে আমার স্বামী আবার বিদেশ চলে যান। চলে যাওয়াতে আমি যেন একা হয়ে গিয়েছি। আমার কোনো কিছুতেই মন বসত না। একজন কম বয়সী যুবতী নারী এই ৬ মাসের আদরে কি করেই নিজেকে ঠিক রাখবে।
তখন থেকে প্রতিটা রাত ছটপট করে খুব কষ্ট করে কাটাতে হয় আমার। কিছুদিন পরে আমাদের বাসার পাশে এক ভাড়াটিয়া আসে। ওনাদের পরিবারে 4 জন সদস্য ছিল। আব্বা আম্মু, তারা 2 ভাই বোন। সেকেটের নাম ছিল নীরব। দেখতে খুব স্মার্ট আর হ্যান্ডসাম। তার শরীরের গঠনও ছিল বেশ সুন্দর। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই ছেলেকে দিয়েই আমার কষ্ট দূর করতে হবে। আমার নদীতে জোয়ার আনতে হবে। কিছুদিন যাওয়ার পরে তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। প্রায়ই তাদের বাসার মানুষ আমাদের বাসায় আসতো। আমি তাদের বাসায় যেতাম। আমি যখন তাদের বাসায় যেতাম, তখনই পাতলা একটা শাড়ি পরে যেতাম তাদের বাসায়, যেন শাড়ির উপর দিয়ে আমার বুকের ফিগার নীরবকে পাগল করে তোলে। ঠিক যেন তাই হলো। আমি যখনই নীরবদের বাসায় যেতাম, নীরব তখন এক লোভনীয় দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে থাকত। আমার নীরবের ঠেকানো দেখে মনে হতো নীরব যেন আমাকে নিয়ে খেলা করার পরিকল্পনা করছে। কিছুদিন পর নীরবের আব্বাম্মু আর তার ছোট্ট বোন মারিয়া, তারা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে চলে যান। তখন নীরবের পরীক্ষা থাকার কারণে সে যেতে পারেনি। তার আব্বাম্মু আমাকে বলে গিয়েছেন এই কয়েকদিন যেন আমি তার খেয়াল রাখি। আমি তাদের বললাম, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নীরবের খেয়াল রাখবো। আর নীরব আপনারা না আসার আগ পর্যন্ত নীরব আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, আমাদের বাসারই থাকবে। আমার এই কথা শুনে নীরবের আব্বা আম্মু আর তার ছোট্ট বোন মারিয়া সবাই গ্রামের বাড়িতে চলে যান। আর নীরব আমাদের বাসায় চলে আসেন। আমি নীরবকে বললাম, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনি। সে বসলো। আমি তাকে কফি দিয়ে রান্না করতে চলে গেলাম। রান্না করা শেষে নীরব খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে গেল। তবে আমি লক্ষ্য করলাম সে আমার বুকের দিকে অনেকবার তাকিয়েছিল। বিকালে সে পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে 2 জন মিলে খাওয়া দাওয়া করে সোফায় বসে গল্প করছিল। আমি তাকে বললাম, আচ্ছা নীরব, তুমি কি প্রেম করো? তখন নীরব আমাকে বলল, না আন্টি, তেমন কাউকেই পাইনি। আমি বললাম, কেন, তোমার কি কাউকে পছন্দ হয় না? নীরব বলল, না আন্টি। আমি নীরবকে বললাম, তোমার কেমন মেয়ে পছন্দ বলো আমাকে, আমি মেয়ে খুঁজে দিব তোমাকে। নীরব বলল, আন্টি, দেখতে আপনার মতো চাই, সব কিছু যেন আপনার মতো থাকে। আমি একটু আলতো করে বললাম, আমার মতো সব কিছু থাকে মানে কি? আমার কি আছে? সে কিছুই বলল না, চুপ করে থাকলো। পরে আমি নীরবকে বললাম, আমি দেখতে কেমন? নীরব বলল, আমি অনেক সুন্দর, আপনাকে যে কেউ কাছে পেতে চাইবে। এইভাবে অনেকক্ষণ গল্প করার পরে আমি রান্না করতে চলে যাই রাতের জন্য। আর নীরব বাইরে চলে যায় আড্ডা দিতে। বন্ধুদের সাথে রাতে খাওয়া দাওয়া শেষে আমি নীরবকে আমার রুমে ডেকে নিলাম। আমার রুমে নিয়ে গল্প করছি আর আমি ভাবতেছি কি করে তার সাথে খেলা শুরু করব। গল্প করতে করতে রাত প্রায় 1টা বাজে। আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার শরীরে লোশন দিয়ে পরে ঘুমাই। হঠাৎ করে আমার মাথায় আসলো আজকে নীরবকে দিয়ে আমার শরীরে লোশন দিয়ে দেব। নীরবকে বললাম, নীরব, তুমি আমার শরীরে একটু লোশন মাখিয়ে দাও তো। আমার কথা শুনে সে হতবাক হয়ে গেল। আমি বললাম, কি হলো নীরব, আমি তো তোমার আন্টি, আর তুমি কি তোমার আন্টিকে লোশন মাখিয়ে দিবা না? আসলে একা লোশন দিতে আমার কষ্ট হয়। আমি জোর করাতে সে লোশন দিতে লাগলো আমার শরীরে। আমার পিঠে যখন লোশন দেওয়া শেষ, তখন আমি উপর হয়ে শুয়ে আমার শাড়ির আঁচলটা নিয়ে নাভিতে দিতে বললাম। আমার বুক দেখি তো সে হার্টবিট বেড়ে গেছে। নীরব ইচ্ছা মতো লোশন মাখিয়ে দিচ্ছিল। আমি তার তালে তালে সাই দিতে থাকায় নীরব যেন একটু সাহস পেল। পরে সে আমার বুকে দিতে লাগলো। তবে আমি বেশ বুঝতে পারছি লোশন দেওয়া চলে আমার বুকে হালকা চাপ দিচ্ছিল। আমি বুঝে তাকে বললাম, নীরব, খুব ভালো লাগছে, দাও, আরো ভালো করে দাও। এইভাবে দেওয়ার পরে একসময় আমি তাকে আমার বুকে জড়িয়ে নেই। নীরব তখন আমাকে বলতে লাগলো, আন্টি, কি করছেন এইসব? আমি নীরবকে বললাম, আমি কি কিছুই বুঝি না? তুই যে আমাকে তোর নিজের করে পেতে চাস, নে, আজকে রাতের জন্য আমি তোর হয়ে গেছি, তোর যা মন চাই কর। আমার কথা শুনে সে পাগলের মতো করে আমার উপরে ঝাঁপিয়ে করে আমার সবকিছু খুলে পাগলের মতো আদর করতে লাগলো। একসময় তার ইয়া বড় কলাটা আমার মুখের সামনে বের করলো, খুব আর শক্ত। আমার ওইখানে তার কলাটা সিট করে প্রায় 20 মিনিট টাপালো আমাকে। আমার মনে হচ্ছিল আমার ওইটা চিড়ে যাচ্ছে, তবে খুব সুখ পাচ্ছিলাম। এই রাতে সে আমাকে 5 বার করে সুখের সাগরে ভাসিয়ে দিল। এখন প্রায় আমরা 2 জন করি। আমাদের এই গল্পটি যদি শুনে ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকালে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বাই বাই বন্ধু।